উৎপাদন বাড়ানো বিদ্যুৎ স্ট্যান্ডার্ড যে জাপানি বাজারের জন্য আমাদের যা করণীয়, জাপানি পণ্যের মানের ব্যাপারে এগুলো আপোস আসলে তারা করে না। শুল্ক সুবিধা যদি আমরা পাওয়ার জন্য আমাদের বিষয়গুলো নজর দিতে হবে, সেটা হলো পণ্যের নিখুঁত মান বজায় রাখা, সবার গুরুত্ব দেওয়া, কমপ্লায়েন্স এবং টেস্টিং ল্যাব, এইসব জায়গায় আমাদের খেয়াল রাখতে হবে। জাপানি গ্রাহকরা পণ্যের ফিনিশিং এবং স্থায়িত্ব খুব গুরুত্ব দিয়ে দেখে। হ্যাঁ, তারা অন্যান্য মার্কেট থেকে জাপানি মার্কেট একটু আলাদা। জাপানের নিজস্ব জেএসআই, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড আছে, সেটা মেনটেন করতে হবে। জাপানি ব্যবসায়িক সংস্কৃতি সব ইন টাইম ডেলিভারি অনেক ইম্পর্টেন্ট। জাপানি ব্যবসায়িক সংস্কৃতিতে সময় মানেই টাকা। সঠিক সময়ে পণ্য ডেলিভারি দেওয়ার লজিস্টিক ক্ষমতা আমাদের তৈরি করতে হবে। সেটা আমাদের অনেক ঘাটতি আছে। কমপ্লায়েন্স, ইথিক্স, কারখানার পরিবেশ বান্ধব কিনা এবং শ্রমিকদের অধিকার রক্ষা হচ্ছে কিনা, এটা তাদের কাছে বড় বিষয়। এগুলো ঠিক এখন সারা বিশ্বে কাজ করতে হলে এভাবেই কাজ করতে হবে, শুধু জাপান। এবং শুধু শুল্কমুক্ত সুবিধা থাকলে যে অর্ডার একেবারে ঢেউয়ের মতো আসবে এমন কথাও ঠিক না। এবং তাদের পণ্যের মান সম্পন্ন হচ্ছে কিনা সেই আন্তর্জাতিক মানের ল্যাব আমাদের নাই, সেই ল্যাবগুলো তৈরি করতে হবে। তো আপনার দ্বিতীয় প্রশ্ন, আপনার যেটা বললেন, আপনি প্রশ্ন করলেন স্থানীয় প্রতিষ্ঠানে টিকে থাকা ও সরকারি শুল্ক। জয়েন্ট ভেঞ্চারের ক্ষেত্রে সবসময় একটা বিশাল ভূমিকা পালন করে, সেটা হলো জয়েন্ট ভেঞ্চারে সব বিদেশিরাই দেখে সেই দেশের সরকার কি কি ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে, তাদের বিজনেসটা সিকিউর কিনা। তো জয়েন্ট ভেঞ্চার সরকারি, এখানে জয়েন্ট ভেঞ্চারে সরকারি নীতি করতে পারে, যেমন বিদেশি কোম্পানিগুলো একা ব্যবসা না করে স্থানীয় পার্টনার বা তারা একা ব্যবসা না, এর উৎসাহিত করতে হবে যাতে বাংলাদেশি নিয়ে তারা জয়েন্ট ভেঞ্চারে ব্যবসাটা করে। বড় কোম্পানিগুলো যেন তাদের প্রয়োজনীয় যে পার্ট বা কাঁচামাল বর্তমানে যেমন ইম্পোর্ট করে আনে, আগামীতে আমাদেরকে সেই পার্টগুলোও যাতে আমরা এখানে তৈরি করতে পারি, সেই জায়গাটা ক্রিয়েট করতে হবে। এসএমই ছোট ছোট প্রতিষ্ঠান ডেভেলপ করতে হবে, যাতে আমরা বিদেশি ইনভেস্টরদেরকে পুরো 100% সোর্সটা এখান থেকে দিতে পারি। অ্যান্টি ডাম্পিং আইন, এটা একটা বিশাল ব্যাপার। বিদেশি কোম্পানিগুলো যেন অস্বাভাবিক দামে বাংলাদেশের বাজার নষ্ট না করতে পারে, সেই জন্য একটা শক্তিশালী তদারকি দরকার। কারণ যখন তারা বাংলাদেশে প্রোডাকশন করবে, তখন তারা এদেশেও মাল বিক্রি করতে চাবে। তো সেই জায়গায় আমাদের যাতে লোকাল এক্সপোর্টার ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এই জায়গায় সরকার একটা পলিসি নিতে পারে, নিয়ম করতে পারে যে বাংলাদেশের পণ্যের যেখানে প্রোডাকশন হবে সেখানে অ্যাটলিস্ট 30-40% বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এটা একটা বাধ্যতামূলক করতে হবে। টেকনোলজি গ্যাপ আমাদের বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত আমরা ষষ্ঠ শ্রম হয়েও রয়েছে। আমাদের এখনো স্কিল গ্যাপ অনেক আছে। হ্যাঁ? তো হাতে কলমে প্রশিক্ষণ, ম্যানেজমেন্টে বাংলাদেশীদের সুযোগ, শিক্ষা ও শিল্পের সমন্বয়ে এগুলো ঘটাতে হবে। রিসার্চ অ্যান্ড R&D ডেভেলপ করতে হবে। বিদেশি কোম্পানি আমাদের কর্মীদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা চুক্তিতে থাকতে হবে, যাতে অবশ্যই তারা ফ্যাক্টরি করলে আমাদের দেশীয় লোককে শিখাইতে হবে। বাংলাদেশি ম্যানেজমেন্টের জায়গা করে দিতে হবে, টপ ম্যানেজমেন্টের। ইউনিভার্সিটিগুলোর সাথে কোলাবোরেশন করতে হবে। কোম্পানিগুলোকে যাতে আমরা কাজে লাগাতে পারি আমাদের ছাত্রছাত্রীদের। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এইখানে কাজ করতে হবে। তাদেরকে এই চুক্তি যখন তারা হবে আর জাপানের সাথে বা অন্যান্য দেশের সাথে, তাদের চুক্তিতে এগুলা থাকা প্রয়োজন। অবশ্যই যাবে। একটা প্রোডাকশন করলে তো তার গ্লোবাল কম্পিটিশনের জন্যই তো আজকে এখানে, যেখানে তাদের শ্রমের মূল্য, তাদের দেশের শ্রমের মূল্য অনেক হাই হয়ে গেছে। এখন আমাদের দুটো দেশে তারা ইনভেস্ট করতে চাচ্ছে। যেমন এইখানে আপনার কথা হলো যে উন্নত দেশগুলোর খরচ কামাতে আমাদের কাছে আসে। এটা হলো মেইন কথা। এটাকে কাজে লাগিয়ে আমরা যা করতে পারি সেটাই আমাদের লাভ। যেমন ব্র্যান্ড ভ্যালু বাড়ানো। জাপান বা চীনের বড় বড় ব্র্যান্ড যখন এদেশে পণ্য বানাবে, তখন সারা বিশ্বে মেড ইন বাংলাদেশ ট্যাগের মর্যাদা এমনিতেই বাড়বে। তো তারা তাদের প্রোডাক্ট বাংলাদেশ থেকে তৈরি করে জাপানে বিক্রি করবে, চায়নায় বিক্রি করবে। তখন তো লেখা থাকবে না মেড ইন বাংলাদেশ। তো এটা আমাদের জন্য একটা পজিটিভ। ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হবে। আমরা শুধু নিজেদের চাহিদায় পণ্য বানাবো না, বরং বাংলাদেশ হবে এমন এক জায়গা যেখানে পুরো দক্ষিণ এশিয়ার পণ্য রপ্তানি হবে। অ্যাসেম্বলি থেকে ইনোভেশন হবে। এবং শুরুতে আমরা হয়তো শুধু তারা যা যন্ত্র পাঠাবে সেগুলো আমরা এখানে SKDC ফরম্যাট তৈরি করবো, অ্যাসেম্বল করবো। কিন্তু আগামীতে দেখা যাবে যে ৫-১০ বছর পরের মধ্যে ওই যে যন্ত্রগুলা এখানে তারা ইম্পোর্ট করবে আমরা, সেগুলো এখানে তারা ইন্ডাস্ট্রি করবে। এখন বিদেশি বিনিয়োগকারী তখনই লম্বা সময় পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত সরকারি ভালো সুযোগ সুবিধা তারা পাবে। ঘন ঘন যদি সরকার নিয়ম পাল্টায়, আজকে এই নিয়ম কালকে সেই নিয়ম, তাহলে সেই বিদেশি ডিউটি ফ্রি এক্সচেঞ্জ যত চুক্তি হোক, কিন্তু তাতে কোনো লাভ হবে না। হ্যাঁ? বরং ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, এই আমি বললাম। আর পরিশেষে বলব, আমরা আসলে লো কস্ট প্রোডাকশন এর ট্যাগ নিয়ে বসে থাকতে পারি না।
এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে সস্তা শ্রম থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের লক্ষ্য হওয়া উচিত জাপানি টেকনোলজি এবং চীনের স্ক্যা স্টেবিলিটি স্কিল চীনের স্কিল জাপানের সেই টেকনোলজি ব্যবহার করে নিজেদেরকে গ্লোবাল কম্পিটিশন এ গড়ে তুলতে হবে। তো এই ছিল আমার তরফ থেকে যে জাপানের সাথে আমাদের চুক্তির কি সুযোগ আছে, কি সুবিধা আছে এবং অন্যান্য দেশের চায়নার সাথে যে চুক্তি হয়েছে সে সম্পর্কে আমি যতটুকু আমার নলেজ এ আ থেকে আমার অভিজ্ঞতা থেকে এবং আমি যা জানি সেগুলো থেকে আমি আলোচনা করার চেষ্টা করলাম। আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক অনুষ্ঠানে আবার দেখা হবে। ধন্যবাদ ফ্যাশন বিজনেস জার্নাল আমাকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ।